চলুন সরাসরি ঢুকে পড়া যাক আজকের এই টান টান উত্তেজনার এক বিশ্লেষণে। আজ আমরা ঢাকার উত্তরার পটভূমিতে ঘটা এমন এক রোমাঞ্চকর গর্তের গভীরে যাব, যেখানে আক্ষরিক অর্থে প্রেম, মাফিয়া, দুর্নীতি আর রক্তের এক অবিশ্বাস্য সংঘাত লুকিয়ে আছে। গল্পটার নাম উত্তরায় প্রেম, রক্ত এবং মুক্তি। না, এটা মোটেও গতানুগতিক কোনো প্রেমের গল্প নয়, বরং এটা এমন এক লড়াইয়ের আখ্যান যেখানে স্রেফ টিকে থাকার জন্য অতীতকে আবার বর্তমানে মুখোমুখি দাঁড় করাতে হয়। চলুন ধাপে ধাপে এই গল্পের প্রতিটি বাক, চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব আর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। ভেবে দেখুন তো, সবাই তো শান্তিতেই বাঁচতে চায়, তাই না? কিন্তু পরিস্থিতি যখন একেবারে হাতের নাগালের বাইরে চলে যায়, তখন আসলে কি ঘটে? নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে একজন সাধারণ শান্তশিষ্ট মেকানিক কি তার ফেলে আসা অতীতকে আবার জাগিয়ে তুলবে? আমাদের প্রধান চরিত্র ঠিক এই সংকটেই পড়েছিল। সে তার অন্ধকার অতীতকে অনেক পেছনে ফেলে এসেছিল, কিন্তু যখন প্রিয় মানুষের জীবন সুতোয় ঝুলছে, তখন বাধ্য হয়েই তাকে পুরনো রূপে ফিরতে হয়। একজন মানুষ ঠিক কতটা বেপরোয়া হতে পারে প্রিয়জনকে রক্ষার জন্য? গল্পের মূল উত্তেজনাটা কিন্তু ঠিক এখানেই। তো শুরুতেই নজর দেওয়া যাক আমাদের প্রথম ভাগে, উত্তরার দুই জগৎ। এই গল্পের একেবারে দুই বিপরীত মেরুতে রয়েছে দুজন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ। একদিকে আছে উত্তরার ৭ নম্বর সেক্টরের সোহেল রানা, পুরনো ঢাকার একসময়ের দুর্ধর্ষ বাইক রাইডার, যে এখন ওসব ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে শান্ত স্বভাবের এক গ্যারেজ মেকানিক। বাইরে থেকে দেখতে ভীষণ সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু এক অদ্ভুত আগুন লুকিয়ে আছে তার। আর অন্যদিকে ১১ নম্বর সেক্টরে রীতিমতো রাজত্ব করে কামরুল বাশার। এলাকায় সে বাশার ভাই নামেই পরিচিত, এক ভয়ঙ্কর সন্ত্রাসী আর মাফিয়া বস। জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে অস্ত্র ব্যবসায় যার একচ্ছত্র আধিপত্য। এই দুজনের মধ্যকার যে আকাশপাতাল তফাত, সেটাই মূলত গল্পের সংঘাতের বীজ বুনে দেয়। আর ঠিক এই দুই জগতের মাঝখানে বলতে গেলে ক্রস ফায়ারে এসে পড়ে শারমিন কুমকুম। কুমকুম প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছে। মিষ্টি স্বভাবের এই মেয়েটির জীবন কিন্তু মোটেও সহজ নয়। তার বাবা একজন ব্যবসায়ী, আর তিনি ফেঁসে আছেন বিশাল এক ঋণের জালে। ঠিক এই দুর্বল সুযোগটাই নেয় কামরুল বাশার। সে কুমকুমের পরিবারকে ফাঁদে ফেলে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে কুমকুমকে জোর করে বিয়ে করতে চায়। স্বাভাবিকভাবেই কুমকুম তাকে তীব্রভাবে ঘৃণা করে। আর ঠিক এখান থেকেই গল্পের মূল সংকটটা ঘনীভূত হতে শুরু করে। এবার আসে পরের পর্বে, এক বৃষ্টি রাতের উদ্ধার। এক বৃষ্টির রাতে ঘটে যায় সিনেমার মতো এক ঘটনা। ঘড়িতে তখন রাত প্রায় 11:30। কুমকুম এক বান্ধবীর জন্মদিন থেকে ফিরছিল। ঠিক 11:35 উত্তরার ফাঁকা রাস্তায় হঠাৎ 3টা বাইক তার গাড়ির পথ আটকে দাঁড়ায়। মাস্ক পরা কয়েকজন ছেলে যখন জোর করে গাড়ির দরজা খুলতে শুরু করেছে, ঠিক পরের মুহূর্তেই মানে 11:36 রাস্তার উল্টো পাশ থেকে একেবারে ঝড়ের মতো ছুটে আসে একটি কালো বাইক। সোহেল রানা। সে একটা শব্দ উচ্চারণ না করে সরাসরি আক্রমণ করে বসে এবং চোখের পলকে মাস্তানগুলোকে তাড়িয়ে দেয়। এই নিখুঁত আর একদম অপ্রত্যাশিত উদ্ধার অভিযানটাই তাদের দুজনের জীবনকে একই সুতোয় বেঁধে ফেলে। গল্পের এই বাঁকটার নাম দেওয়া যায় অন্ধকার অতীত ও নতুন প্রেম। ওই ঘটনার কয়েকদিন পর কুমকুম যখন সোহেলের গ্যারেজে গিয়ে একটু হেসে তাকে সিনেমার হিরো বলে, তখন সোহেল খুব শান্ত, নিচু গলায় একটা কথা বলে। সে বলে, হিরোরা সিনেমায় থাকে, বাস্তবে শুধু বাঁচার চেষ্টা করে। ভেবে দেখুন কথাটার গভীরতা কতটা। সোহেলের এই একটা কথাই তার চরম বাস্তবমুখী আর টিকে থাকার যে মরিয়া মানসিকতা, সেটা একেবারে পরিষ্কার করে দেয়। সে নিজেকে কোনোভাবেই হিরো ভাবে না, সে শুধু জানে কঠিন বাস্তবতায় কিভাবে টিকে থাকতে হয়। আর সত্যি বলতে এই কথাটাই কুমকুমের হৃদয়কে দারুণভাবে ছুঁয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, সোহেল কেন এত একা, এত উদাসীন কেন? এর পেছনে রয়েছে বুক কাঁপানো এক মর্মান্তিক অতীত। কয়েক বছর আগের ঘটনা। একটি মাদক গ্যাং তার ছোট ভাইকে তাদের অন্ধকার ব্যবসায় জড়াতে চেয়েছিল। সোহেল স্বাভাবিকভাবেই তাতে তীব্র বাধা দেয়, আর এর পরিণতিতে তার ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই রাতেই সোহেল ভয়ঙ্কর এক মারামারিতে জড়িয়ে নিজের প্রতিশোধ ঠিকই নেয়, কিন্তু তারপর পুরনো জীবনটাকে চিরতরে কবর দিয়ে দেয়। ঠিক এই কারণেই সোহেল কাউকে ভালোবাসতে ভয় পায়। তার বদ্ধমূল ধারণা হয়ে গেছে সে যাকে ভালোবাসবে তাকেই হয়তো হারিয়ে ফেলবে। গল্পের পরের ধাপে আমরা দেখছি অপহরণ। এই পর্যায়ে এসে বাশার খুব সুপরিকল্পিতভাবে একেবারে চারপাশ থেকে জাল বিছাতে শুরু করে। শুরুতে সে গ্যারেজে এসে সোহেলকে সরাসরি হুমকি দেয়, এরপর চালায় এক ভয়ঙ্কর হামলা। রড আর লাঠির আঘাতে সোহেল মারাত্মকভাবে আহত হয়।
এখানেই শেষ নয়, বাশার কুমকুমের বাবার ব্যবসার কাগজপত্র আটকে দেয়, ব্যাংকের লোক পাঠিয়ে চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে ঠেকে যে কুমকুমের বাবা হাল ছেড়ে দিতে বাধ্য হন। এরপর যখন কুমকুম সরাসরি বাশারকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, ঠিক সেই রাতেই তাকে অপহরণ করা হয়। ফাঁদটা এভাবেই পুরোপুরি বন্ধ হয়ে যায়। এত সব ধ্বংসলীলা আর হতাশার মাঝেও গল্পের সবচেয়ে ইমোশনাল জায়গাটা হচ্ছে হাসপাতালের ওই দৃশ্যটা। গ্যারেজে হামলার পর মারাত্মক আহত সোহেলকে দেখে কুমকুম আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে প্রথমবারের মতো নিজের অনুভূতি প্রকাশ করে বলে ওঠে, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। এটা শুধু কয়েকটা শব্দ নয়, এটা ছিল কুমকুমের অন্তরের গভীর এক আকুতি। সোহেলের রক্তাক্ত অবস্থা দেখে সে আসলে বুঝতে পারে যে সোহেলকে ছাড়া তার পক্ষে আর থাকা সম্ভব নয়, আর এই গভীর ভালোবাসাই পরবর্তীতে সোহেলকে এক অকল্পনীয় শক্তি যোগায়। অপহরণের পর কুমকুমকে আটকে রাখা হয় উত্তরারই এক পুরনো পরিত্যক্ত ওয়্যারহাউসে। বাশার চরম অহংকার আর আত্মবিশ্বাস নিয়ে কুমকুমকে বলে যে শেষ পর্যন্ত তাকে বাশারের কাছেই আসতে হবে। কিন্তু কুমকুমের সাহস এখানে আক্ষরিক অর্থেই অবাক করার মতো। সে সরাসরি বাশারের গালে কষে এক থাপ্পড় বসিয়ে দেয় আর বলে দেয় যে মরে গেলেও সে বাশারের কাছে মাথা নত করবে না। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কুমকুমের এই যে অটল প্রতিরোধ, এটা সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো। এরপরই শুরু হয় আমাদের গল্পের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অংশ, ওয়্যারহাউসের চূড়ান্ত লড়াই। পুরনো এক সোর্সের কাছ থেকে খবর পেয়ে রাত ঠিক 2টায় আপাদমস্তক কালো পোশাক পরে সোহেল এসে দাঁড়ায় সেই ওয়্যারহাউসের সামনে। কিন্তু সে কোনো এলোমেলো বা বোকামি ভরা হামলা করেনি। অত্যন্ত ঠান্ডা মাথায় কৌশলগতভাবে সে একে একে বাইরের পাহারাদারদের পরাস্ত করে। একজনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়, আরেকজনকে সিঁড়ি থেকে আছড়ে ফেলে দিয়ে সে সোজা ভেতরে ঢুকে পড়ে। পুরো জায়গাটা তখন রীতিমতো গুলির শব্দে কাঁপছে। আর সব বাধা পেরিয়ে ঠিক তখনই সে মুখোমুখি হয় তার প্রধান শত্রু কামরুল বাশারের। এই চূড়ান্ত আর রক্তক্ষয়ী লড়াইয়ের ঠিক শুরুতে সোহেল তার রক্তমাখা মুখ নিয়ে একটা কথাই ঘোষণা করে, আজ হিসাব শেষ হবে। এরপরই শুরু হয়ে যায় ঘুষি, লাথি আর লোহার রডের এক নির্মম পাশবিক লড়াই। এক পর্যায়ে বাশার যখন বুঝতে পারে যে সে আর পারছে না, তার পরাজয় নিশ্চিত, তখন হঠাৎ সে একটা বন্দুক বের করে সোহেলকে গুলি করতে যায়। ঠিক সেই শ্বাসরুদ্ধকর টান টান উত্তেজনার মুহূর্তে কুমকুম নিজের জীবনের মায়া ত্যাগ করে দৌড়ে এসে বাশারের হাতটা সজোরে ধাক্কা দেয়। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগে আর সোহেলের জীবনটা একটুর জন্য বেঁচে যায়। এই সুযোগে সোহেল এমন জুড়ে এক আঘাত করে যে বাশার সোজা উপরতলা থেকে নিচে ছিটকে পড়ে। কুমকুমের এই সাহসী হস্তক্ষেপটাই আসলে পুরো গেমটা ঘুরিয়ে দেয়। সব শেষে গল্পের একেবারে শেষ ভাগে এসে আমরা দেখতে পাই একটি নতুন সূচনা। ভেবে দেখলে অবাক হতে হয়, এই পুরো গল্পে কুমকুমের মানসিক পরিবর্তনের জার্নিটা কতটা অবিশ্বাস্য। প্রথম দিন, যেদিন সোহেল মারামারি করে তাকে বাঁচিয়েছিল, তখন কুমকুমের মনে হয়েছিল সোহেল খুব ভয়ঙ্কর, খুব রাফ একজন মানুষ। কিন্তু সব ঝড়ঝাপটা, এতগুলো ঘটনা পেরিয়ে কয়েক মাস পর যখন তাদের বিয়ে হয়, তখন বাসর রাতে কুমকুম ঠিকই উপলব্ধি করে যে এই মানুষটি এখন তার পুরো পৃথিবী। একটা মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে চরম ভয় থেকে এত গভীর, এত নিঃস্বার্থ ভালোবাসায় রূপান্তরিত হতে পারে, এটা তারই এক নিখুঁত উদাহরণ। পুরো আলোচনা শেষে আসলে খুব গভীর একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। সোহেল তো তার অন্ধকার অতীত থেকে পালিয়ে এসে শান্তিতেই বাঁচতে চেয়েছিল, তাই না? কিন্তু সে কি আসলেই প্রকৃত শান্তি পেয়েছিল? পায়নি। সে শান্তি পেয়েছে তখনই যখন সে বাধ্য হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাহলে প্রকৃত শান্তিটা আসলে কোথায়? সবকিছু থেকে পালিয়ে যাওয়ায়, নাকি লড়াই করে নিজের ভালোবাসাকে, নিজের অস্তিত্বকে রক্ষা করায়? এই প্রশ্নটাই গল্পের একেবারে মূল নির্যাস। আশা করছি সোহেল আর কুমকুমের এই টিকে থাকার মুক্তির গল্প আমাদের সময়কে অন্তত নতুন কিছু ভাবতে বাধ্য করবে। আজকের এই বিশ্লেষণ পর্ব এখানেই শেষ করছি।